বন্ধুরা, তাহলে শেষ পর্যন্ত এসএসসির নোটিফিকেশন বেরোলো সত্যিকার অর্থে। বহু সময় শুনেছি আমরা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন আসবে, সেই নিয়েও নোটিফিকেশন এসেছে, কিন্তু প্রকৃত নোটিফিকেশন যেটাকে বলে সেটা আসেনি। যাই হোক, যেভাবে যেসব ঘটনাবলীর মধ্য দিয়ে আজকের এই নোটিফিকেশনটা এসেছে সেগুলো কোনোদিনই কোনো সভ্য দেশে কাম্য নয়। তারপরেও তোমরা যারা দীর্ঘদিন এসএসসির জন্য অপেক্ষা করে আছো, বিএড ডিগ্রি নিয়ে বসে আছো একটা সুযোগের অপেক্ষায়, তাদের কাছে আজ আলটিমেটলি একটা সুযোগ এসেছে। এটা নিয়ে আমি বেশ কিছু কথা আজকে তোমাদের সামনে বলবো, তোমাদের উৎকণ্ঠার কথা বলবো। বিভিন্ন যে বিপরীত প্রচারগুলো হচ্ছে, মামলা হবে অনেকে বলছে, অনেকেই বলছে এই গেজেটটার নাকি সবকিছুই ভুল, এই গেজেটটা নাকি পুরোটাই বাতিল হবে, এই ধরনের অনেক কথা হচ্ছে। আমি সব পয়েন্টগুলো ধীরে ধীরে কভার করার চেষ্টা করব। প্রথম কথা বলবো, এক্সপিরিয়েন্সের স্কোর। যারা অলরেডি শিক্ষকতায় যুক্ত আছেন, হয় ফুল টাইমার বা স্বীকৃত কন্ট্রাকচুয়াল, সরকার দ্বারা স্বীকৃত কন্ট্রাকচুয়াল, এরা প্রতি বছর 2 করে স্কোর পাবেন আপ টু 10 পর্যন্ত। তাহলে অনেক ফ্রেশ ক্যান্ডিডেট এই ব্যাপারটাতে প্যানিক করছে এবং তারা বলছে যে তাহলে আমরা কি করে চাকরি পাবো, সব তো শিক্ষকরাই চাকরি পেয়ে যাবেন। আচ্ছা, তোমাদের কি মনে হয় 2010 সাল, 2012 সাল, 2013 সালের শিক্ষকরা কি এখন পরীক্ষায় বসবেন? কেউ বসবেন না। তাহলে কারা বসবেন? 2016 সালের চাকরিহারা আনটেন্টেড শিক্ষকরা, আর তো কেউ বসবে না। 2010 বা 13 সালের শিক্ষক তো আর পরীক্ষায় বসবে না। তাদের 10 বছর, 12 বছর, 15 বছর পড়াশোনা থেকে কোনো সম্পর্কই নেই পড়াশোনার সাথে, তাদের চাকরিও বরাবর রয়েছে। 2016 শিক্ষকরা বসতেন না, কিন্তু বসবেন কারণ তাদের চাকরি চলে গিয়েছে। এবং একটা কথা মনে রাখবে, তারা কিন্তু ডিজার্ভিং ক্যান্ডিডেট। যারা বসবেন তারাও ডিজার্ভ করেন চাকরিটা, তারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছিলেন। আজ নানা কারণে, কারো দুর্নীতির কারণে তারা আজ চাকরিহারা হয়েছেন। সুতরাং তারা আমাদের চাকরিগুলো কেড়ে নিচ্ছেন অন্যায়ভাবে, এমন কোনো ধারণা পোষণ করা উচিত নয়। এটা ভুল ধারণা এবং এটা অন্যায় ধারণা। কারণ তোমাদের জন্য, নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের জন্য 2022-23 সাল নাগাদ যে 18,000 ভ্যাকেন্সি রেডি করা হয়েছিল, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু পুরোটাই অ্যাড করে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এছাড়াও টেন্টেড ক্যান্ডিডেটরা যে সমস্ত আসন দখল করে রেখেছিল, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল, তাদের আসনগুলোও কিন্তু ফ্রেশাররাই দখল ফাইনালি করবে। কারণ যোগ্য শিক্ষকরা সর্বোচ্চ যতই এক্সপিরিয়েন্সের স্কোর পাক, তাদের কিন্তু ওই টেন্টেড যে সিটগুলো, ওগুলো তো তারা রেখেই দেবেন। ওই সব সিটগুলো তারা তো কেউ যাবেন না। কারণ একজন শিক্ষক তার দুটো আসন দখল করতে পারবেন না। আনটেন্টেড টিচাররা যতজন আছেন, মোট শূন্যপদ তার চেয়ে বেশি তো। ফলে তোমাদের জন্য শূন্যপদ থাকছে 18,000 প্লাস টেন্টেড সিট। শুধু এটুকুই নয়, তারপরেও বলছি, যোগ্য শিক্ষকরা বা আনটেন্টেড শিক্ষকরা যদি লিখিত পরীক্ষায় 1.6 এই রেশিওতে ইন্টারভিউতে ডাক না পান, তাহলে তাদের কিন্তু ওই একাডেমিক স্কোর বা এক্সপিরিয়েন্সের স্কোর যেটাকে বলা হচ্ছে, ওই স্কোরটা কিন্তু কোনো কাজে লাগবে না। একাডেমিক স্কোর আর লিখিত পরীক্ষার স্কোর, এই দুটোর ভিত্তিতে তৈরি হবে প্রাথমিক ইন্টারভিউ লিস্ট। ওই ইন্টারভিউ লিস্টে কিন্তু ঢুকতে হবে। তাহলে কে এক্সপিরিয়েন্সে কত নাম্বার পেল,
এটা তো ইন্টারভিউ পরে দেখা হবে। তাহলে প্রত্যেকের কাছে লিখিত পরীক্ষাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটা আনটেন্টেড টিচার হোক বা ফ্রেশ ক্যান্ডিডেট হোক। আচ্ছা, এবার দেখো, সময় খুব অল্প এবং টিচারদের চাকরি রয়েছে, তাদের স্কুলে যেতে হবে, ফলে এটাও তাদের একটা প্রবলেম। তাদের ফুল টাইম এখানে পড়াশোনার পিছনে ইনভেস্ট করার সময় নেই। তাই এতটা প্যানিক করার কোনো কারণ নেই, কোনো কারণেই নেই, কোনো রকম প্যানিকই করার দরকার নেই। এই নিয়োগটা 2016 নিয়োগের চেয়ে বড় একটা নিয়োগ। এখানে তোমরা ফ্রেশ ভ্যাকেন্সি যেমন পাচ্ছ, তেমনি পাচ্ছ টেন্টেড ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি, তেমনি পেতে পারো পরবর্তীকালে যদি কোনো ভ্যাকেন্সি ইন্টারভিউর আগে আপডেট করা হয়, সেটাও পাবে তোমরা। অতএব শূন্য পদের সংখ্যার দিক থেকে আমি বলবো এটা একটা, অন্তত বাংলা বিষয়ের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় নিয়োগ হতে চলেছে। এবং ফ্রেশরা যারা যোগ্য, ফ্রেশরা যারা পড়াশুনো করেছে বা করবে আগামী দিনগুলোতে, তারা কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হবে খুব সহজেই। অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও একই ব্যাপার, শূন্যপদের সংখ্যা কোনো বিষয়ে খুব একটা কম হবে বলে আমার মনে হচ্ছে না। আমি শূন্যপদের তালিকা যা দেখলাম, বাংলাতে উচ্চ মাধ্যমিকের ভ্যাকেন্সি একটু কম, তুলনামূলকভাবে ভালোই কম, অনেকটাই কম। যেখানে 9-10 শূন্যপদ 3000-এর কাছাকাছি, সেখানে উচ্চ মাধ্যমিকের শূন্যপদ হচ্ছে তোমার মাত্র 400 থেকেও কম, 380 এরকম কিছু একটা। তাহলে যারা উচ্চ মাধ্যমিকে অ্যাপ্লাই করার কথা ভাবছো, তাদেরকে একটু সাবধান হতে হবে। তারা যদি ফ্রেশ ক্যান্ডিডেট হও, যদি উচ্চ মাধ্যমিকের সিলেবাস অলরেডি দারুণভাবে কভার না করা আছে, তাহলে উচ্চ মাধ্যমিকের কথাটা ভেবো না। কারণ বহু টিচার আছেন যারা কিন্তু এই স্কিলটার জন্য এগিয়ে আসতে পারেন উচ্চ মাধ্যমিকের জায়গায়। তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, তারা এক্সপিরিয়েন্সটা পাবেন, এক্সপিরিয়েন্স স্কোরটা পাবেন। 2013 সালে কোনো শিক্ষক কিন্তু এই স্কেলটার জন্য অ্যাপ্লাই করতেও পারেন, হায়ার স্কেলের জন্য। যদিও তিনি হায়ার স্কেলে মানে এই স্কেলে পৌঁছে গেছেন, তবুও সামান্য সুবিধা তিনি পাবেন আর্থিক দিক থেকে, এবং হায়ার একটা স্কেলে চাকরি করার ইচ্ছেও কারো থাকতে পারে। অতএব ফ্রেশ ক্যান্ডিডেটরা 11-12 থেকে একটু সাবধানে, 11-12 আবেদন করলে ওই শিক্ষকদের সাথে কম্পিটিশন করার সম্ভাবনাটা তৈরি হয়ে যাবে। বেশ, এই কথাগুলোই আজকে বলার ছিল। গেজেট নিয়ে এবং নোটিফিকেশন নিয়ে আবার আলাদা আলাদা ভিডিও আসবে, সেটা পরে আপলোড হবে। আপাতত এটা আমি আপলোড করলাম। যারা বাংলা বিষয়টাকে নিয়ে পড়াশোনা করেছো বা বাংলা বিষয়ে যারা পরীক্ষা দেবে, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমার টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটাকে সাবস্ক্রাইব করবে। আগামী দিনে আমাদের চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ব্লগে অনলাইনে মক টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটা অন রাখবে, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে আপডেটটা পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। ধন্যবাদ।